ট্রাম্প কিন্তু যথারীতি আবারও হতাশ হবে। হ্যাঁ, হতাশ হয়ে আবার দাবি করবে যে ইরানও আমার। সবসময় বাংলাদেশের সাথে শত্রুতামূলক আচরণ করে। অথচ মুখ দিয়ে তারা বন্ধুত্বের বন্যা ফুটায় দেয়। মানে ভারতীয়রা মুখ দিয়ে যেটা বলবে সবসময় তার উল্টাটা। পুলিশের তো বুঝেন আকাশের যত তারা পুলিশের তত তো ধারা। ধারা। হ্যাঁ, ইউক্রেনকে কিন্তু রাশিয়ানরা ব্যাপক বোম্বিং করছে গত কয়েকদিন যাবত। ইউক্রেনের অবস্থা আগের চেয়ে শোচনীয়। ইতিহাস, ভূগোল আর অর্থনীতি কূটনীতির কিন্তু মৌল উপাদান। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। খবর সংযোগ টক শো দেশ এবং বিদেশের দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। ইউটিউবে কিছু দর্শকদের কমেন্ট পড়ছি। জান্নাতে আক্তার লিখছেন অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ আপু আপনাকে। মাসুদ লিখছেন চমৎকার সুন্দর আলোচনা, নরসিংদী থেকে দেখছেন, আপনাকেও ধন্যবাদ। জেমি লিখছেন আসসালামু আলাইকুম, আপনাদের আলোচনা ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। বাতেন আলী লিখছেন আতিক এবং কাজল ভাই আপনার আলোচনা এত ভালো লাগে, মন ভালো হয়ে যায়, ধন্যবাদ আপনাকে। এমডি বসির লিখছেন আসসালামু আলাইকুম, ওমান মাস্কাট, ওমান প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদেরকে আমাদের তরফ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মুসলিম মিয়া লিখছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কমেন্ট। মিস্টার লাভলু লিখছেন দোয়া ও ভালোবাসা অবিরাম, সাইপ্রাস প্রবাস থেকে দেখছি লাভলু, ধন্যবাদ, আপনি আমাদের একজন নিয়মিত দর্শক। শেখ রহমান লিখছেন সুন্দর আলোচনা, বাংলাদেশের নওগাঁ থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। মুন্সি এম লিঙ্কন লিখছেন আসসালামু আলাইকুম ভাই, আপনাদের অফিস কোথায়? ওমান মাস্কাট। আমাদের অফিসটা হচ্ছে, উনি ওমান মাস্কাটে, আমাদের অফিসটা হচ্ছে ঢাকায়। এমডি শাকুর লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম লিখছেন আসসালামু আলাইকুম ভাই, শুকরানা জাজিরান মারসালাম, আপনাকেও ওয়ালাইকুম আসসালাম। এমডি লিটন ইসলাম, আপনাদের আলোচনা অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। এখন আমি একটু আপনার ফেসবুকে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের কমেন্ট পড়ছি। ফারুক মজুমদার লিখছেন ইন্ডিয়া আসাম থেকে দেখছেন, ধন্যবাদ। এমডি জাকির হোসেন কুমিল্লা থেকে দেখছেন। ইদ্রিস অফিসার গুড জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এমডি আনোয়ার সুন্দর আলোচনা, থ্যাংক ইউ। জাফর আহমদ লিখছেন কাতার থেকে। জিলানি রুনু লিখছেন প্রতিবেদনটি সুন্দর, ধন্যবাদ। খাজা আজমিনে লিখছেন কাজল ভাই আপনার কাছে এমন খবর শুনতে চাই, ধন্যবাদ আপনাকে। এমডি জাহাঙ্গীর লিখছেন 18 ঘন্টা ডিউটি করার পরেও আপনাদের আলোচনা এত ভালো লাগে সেটা আপনাদের বোঝাতে পারবেন, ধন্যবাদ ভাই, আপনাদের জন্যই আমাদের এই আলোচনা যত সহজভাবে করা যায়, আপনাকে অনেক ধন্যবাদ। এমডি রিয়াজরা লিখছেন আপনার ভিডিও অনেক দেখি, আমি মালয়েশিয়া থেকে, ধন্যবাদ। মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এত কাজ করার পরও, সারাদিন খাটাখাটির পরও আমাদের যে অনুষ্ঠানটা আপনারা দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন, দোয়া করবেন আমরা যেন আমাদের নিউজে এই আলোচনার মানটা, এই টকশোর মানটা বজায় রাখতে পারি এবং দিন দিন আরো উন্নত করতে পারি। আতিক ভাই, যেটা ঘটনা দেখছি যে হরমুজ প্রণালীকে নিয়েই সাধারণত পুরো আপনার মধ্যপ্রাচ্য উত্তপ্ত, এখন সবকিছু ছাপিয়ে হরমুজ প্রণালীর সামনে চলে এসেছে। এছাড়া ইরানের প্রেসিডেন্টের একটা বক্তব্য রয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কোন পর্যায়ে এটা আপনি জানাবেন, সাথে ইরানের ইকোনমিটাও একটু বলে দেন। আসলে হরমুজের আগে আমরা আমাদের দেশ থেকে শুরু করি, বাংলাদেশ। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে গত 2-3 বছর ধরে, এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল প্রথমে যে বাংলাদেশের রাজনৈতিক সরকার এলে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। বাংলাদেশের রাজনৈতিক সরকার আসার পরেও তারা সম্পর্ক স্বাভাবিকের দিকে যায়নি, কারণ বাংলাদেশ প্রথম ভারতের জন্য ভিসা চালু করেছে। পরে ভারতের এই যে নতুন ত্রিবেদী এসে ভারতের ভিসা ব্যবস্থা স্বাভাবিক করার কথা বলেছে, কিন্তু মোটেও স্বাভাবিক হয়নি। ভারতের একটা ভিসার জন্য 8 থেকে 10,000 টাকা খরচ করতে হয়। আর 2 হলো আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দিল্লিতে বলেছেন যে তারা একটি মানে কি অনেকটা মর্যাদাপূর্ণ এবং একদিক থেকেই না 2 দিক থেকেই যেন সমান অবস্থা থাকে সেইটা। তো এখন 2 দিক থেকে সমান অবস্থা থাকতে তারা কি বুঝেছেন? তারা বাংলাদেশকে খুব অনেক বেশি সুবিধা দিয়ে দিয়েছেন। তার বিনিময়ে তারা বাংলাদেশ থেকে কিছু পাননি। অথচ আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন, তিনি কিন্তু বলেছিলেন যে আমি এত দিয়েছি যে ভারতকে অনেকদিন স্মরণে রাখতে হবে।
তার মানে তাহলে কার কথা আমরা বিশ্বাস করব, শেখ হাসিনার কথা না তার কথা? তারপরে তারা দিল্লিতে বসে নানান কথা বলছেন। তো যাক, সেইটা আমরা ভারতের অবস্থা দেখি যে এই মুহূর্তে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেকোনোভাবে ভারতে নিতে উদগ্রীব এবং সব ধরনের কূটনৈতিক ভাষার ছদ্মাবরণে তারা বাংলাদেশের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করছেন এবং তার সর্বশেষ সীমান্ত হত্যা থেকে শুরু করে সবকিছুই করছেন। চাকমাদের ওই পাশে সংবাদ সম্মেলন করানো, এইটা সেটা বাংলাদেশের খায়া ফেলবে, ধরে ফেলবে। হ্যাঁ, তাদের সাবেক কূটনীতিক এবং বাংলাদেশে থাকা তাদের যারা আ অনুসারী আছে তাদেরকে দিয়েও সরকারকে নানান ধরনের চাপে ফেলানোর মতো কথা বলছেন। এবং এতদিন দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন মুখ্যমন্ত্রী ছিল, তখন ভারতের কেন্দ্রীয় সরকার বলতো মমতার কারণে হচ্ছে না। তো এখন মমতা নেই, মমতার জায়গায় শুভেন্দু এসেছে। এখন শুভেন্দু তো আর এটা নিয়ে কথা বলতে পারবে না, বিজেপির লোক। এখন তারা আবার নতুন গেম শুরু করেছে গত কয়েক মাস যাবৎ। সর্বশেষ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গতকাল রোববার পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে ফোনে কথা বলেছেন এবং এখানে তিনি গঙ্গা নদীর পানির উচ্চতা বাড়তে থাকা এবং বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর খবরেই দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে সম্রাট চৌধুরী বলেন, ব্যারেজের সব গেট খুলে দিলে গঙ্গার পানি প্রবাহ স্বাভাবিকভাবে চলতে পারবে এবং বিহারের বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে। এই যে হঠাৎ করেই, এখন তো সিজনও না, তারা এই যে ব্যারেজ, তার মানে তারা সবসময় বাংলাদেশের সাথে শত্রুতামূলক আচরণ করে, অথচ মুখ দিয়ে তারা বন্ধুত্বের বন্যা ফুটায় দেয়। মানে ভারতীয়রা মুখ দিয়ে যেটা বলবে সবসময় তার উল্টাটা। ভারতীয়রা যখন বলবে যে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছি, ধরে নিবেন শত্রুতাপূর্ণ সম্পর্কের জন্য তারা রেডি হচ্ছে। ঠিক এই ঘটনা তাই। তারা এদিকে বলতেছে তাদের পররাষ্ট্রমন্ত্রী টন্ত্রী সব জায়গায় যে বাংলাদেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু হুট করে বাংলাদেশের এবং তারা আরো বলছে যে 96 সালে স্বাক্ষরিত ফারাক্কা চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং চুক্তিটি নবায়ন না করার জন্য নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনা করতে হবে। এতদিন ছিল পশ্চিম বাংলা, এখন আলোচনায় চলে এসছে বিহার। মানে 50 বছরে ভারত আমাদের সাথে কোনো সমস্যার সমাধান করতে পারেনি, এখন আরো ডিলে করবে। হ্যাঁ, এইটা হলো ভারতের বন্ধুত্ব। 96 সালে ভারতের বাংলাদেশের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল এবং তখন বিহারের মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটা তো তারাই জানেন। তারা কেন তখন অবজেকশন দেননি, এখন এসে হুট করে। তো আগামী ডিসেম্বরে আসলে এই চুক্তিটি 30 বছর পূর্ণ হবে। তো এই যে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট, উনি বলছেন যে বিহারের স্বার্থ বিবেচনা না করে চুক্তিটি নবায়ন না করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এখন দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ, এবং শুধু তো এইটা না, এছাড়া 54টি অভিন্ন নদীর পানি ভারতের সাথে আমাদের অমীমাংসিত রয়েছে। এগুলোর কি হবে, এগুলোও তো আমাদের ভাবতে হবে। এবং এগুলো কি এক দ্বিপক্ষীয় বিষয় আলোচনা হবে না আন্তর্জাতিক আদালতে? কারণ ভারতে 50 বছরে যেটা ভারত আমাদের দেয়নি সেটা তার দ্বিপক্ষীয় আলোচনায় তো 50 বছর করেছি। 50 বছর, নট এ সিঙ্গেল টাইম, মানে স্মল টাইম আর কি। তো 50 বছরে যদি এটা না হয় তাহলে আমাদের তো আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত সরকারকে। এবং 2011 সালেও তিস্তার পানি নিয়ে চুক্তির প্রস্তাব দেওয়া ছিল। তখন পানির 42.5% ভারতের এবং 47.5% বাংলাদেশের পাওয়ার কথা ছিল। বাকি অংশ অন্যান্য বিবেচনার ভিত্তিতে ভাগ করার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কারণে এই প্রস্তাব বাতিল হয়। তো এখন পশ্চিমবঙ্গ পেরিয়ে এখন আসছে বিহার। কয়দিন পরে হয়তো আমরা দেখবো আরেকটা কিছু। মানে এগুলো কিন্তু ভারতীয়দের সময় ক্ষেপণ এবং অযথা বাংলাদেশ সরকারের সময় নষ্ট করা। আমার মনে হয় আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত, কারণ এগুলো হলো তাদের এক ধরনের দাপ্পাবাজি আর কি। আচ্ছা আতিফ ভাই, আমি ইয়েতেই ভারতে যেহেতু আছে, ভারতের সাবজেক্টটা শেষ করে দেন। আবার কিন্তু ককরোচ জনতা পার্টি কিন্তু আবার হুঁশিয়ারি। হ্যাঁ, ভারতের ককরোচ জনতা পার্টি, তাদের সম্ভবত দলটির ওয়ার্কিং কমিটির বৈঠক আজকে ডাকা হয়েছে দিল্লিতে। তো সেইখানে তারা সবাই মিলতে হবে। তাদের অভিযোগ, মানে এনডিটিভির সংবাদে জানানো হয়েছে, তাদের অভিযোগ হলো আগের আন্দোলনের সময় যে সেইটা আন্দোলন শেষ করার সময় সরকার তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তাদের যে মামলা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক ব্যবস্থা যেন ভবিষ্যতে না নেওয়া হয়, হয়রানিমূলক ব্যবস্থা। তো শুধুমাত্র ওই যে একটা দাবি ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ, সেইটাই হয়েছে, কিন্তু আর বাকিগুলোর কোনো কিছু হয়নি। এবং ভারতের যে আপনার সুপ্রিম কোর্ট,
তারা মোদী সরকারের কাছে এই ছাত্রদের সব মামলাগুলোর লিস্ট চেয়েছিল, যাতে তারা এক অর্ডারে সবগুলো বাতিল করে দিতে পারে, কিন্তু 3 বার নাকি চাওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে, কিন্তু তারপরও এখনো এগুলো দেওয়া হয়নি। যার ফলে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিভিন্ন পোস্টে দেখতে পাই, যেহেতু সংবাদ মাধ্যমে এইসব তথ্যগুলো আসে না, সারা ভারত জুড়ে কিন্তু এখনো ওই যে ককরোচ জনতা পার্টির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে অনেককেই ধরপাকড় করা হচ্ছে। ভিন্ন ভিন্ন, এখন আর ওই ছাত্র আন্দোলন না, তাদেরকে নানান ধরনের ভাবে হ্যারাসমেন্ট, পুলিশের তো বুঝেন, আকাশের যত তারা পুলিশের তত ধারা। হ্যাঁ, তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলো ব্রিটিশের উত্তরাধিকারী, এবং তারা কিন্তু এখনো সেই পুলিশি ব্যবস্থা রেখেছে যেটা ছিল ঔপনিবেশিক আমলের, অথচ সারা পৃথিবীতে পুলিশের সিস্টেম এটা পুরো উল্টায় গেছে। আমাদের এখানে এটার শাসকের উপযোগী শাসন, জনগণের উপযোগী না, তো সেইটা এখনো অব্যাহত রয়েছে। এখন দেখা যাক ভারতের এই তরুণদের কি অবস্থা দাঁড়ায়, এবং ভবিষ্যতে কি দাঁড়ায়। মানে 100, এটা হলো ওই যে ওদের যে মামলাগুলো প্রত্যাহার, এটা ভারতের সংবিধানের 142 ধারার প্রয়োগ আর কি। তো সেইটা যেহেতু এখন তারা করতে পারছে কিনা, সেটা আজকে তাদের যে সভা, এরপরেই বোঝা যাবে তাদের কর্মসূচি কি কর্মসূচি কি। আচ্ছা, আতিক ভাই, আমরা একটু ইরানের দিকে চলে যেতে চাই। আমরা ইরানের আগে ঘুরে আসি, ব্রিটেন। ইউক্রেন। প্রথম ব্রিটেনের যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, ইনি ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রিটেনের মানে যুক্তরাজ্যের জোর সমর্থন দেওয়ার জন্য মানে অ্যান্ডি বার্নহ্যাম তার প্রথম রাষ্ট্রীয় সফর বিদেশে ইউক্রেনে যাচ্ছেন, এবং বিবিসি জানিয়েছে তিনি প্রথমবারের মতো কোয়ালিশন অব দ্য উইলিং এর বৈঠকে সভাপতিত্ব করবেন। ইউক্রেনকে সমর্থন দিতে তার পূর্বসূরি কিয়ার স্টারমারের সময় মানে ব্রিটেন, ফ্রান্সের উদ্যোগে এই জোট গঠিত হয়েছিল। তো এবং এই বৈঠকের পাশাপাশি ইনি ইউক্রেনের 35তম স্বাধীনতা দিবসে দেশটির জনগণের কোনো সন্দেহ থাকা উচিত নয়, যুক্তরাজ্য আজও তাদের পাশে আছে এবং যতদিন প্রয়োজন থাকবে, এই বাণী দিবেন আর কি। বার্নহাম দিয়েছেন আর কি অলরেডি। নিজেরই অর্থনীতি ঠিক নাই আর দেশকে তারা সাহায্য করবে। আর উনি মনে আজকে যাবেন না, আজকে অলরেডি পৌঁছে গেছেন হয়তো এতক্ষণে। তো এই গেল আপনার ব্রিটেন আর ইউক্রেন। তারপরেও ধরেন আপনার ইউক্রেনকে কিন্তু রাশিয়ানরা ব্যাপক বোম্বিং করছে গত কয়েকদিন যাবত। ইউক্রেনের অবস্থা আগের চেয়ে শোচনীয়, দেখা যাক। আর এইদিকে এবার আমরা আসছি পশ্চিম এশিয়া বা হরমুজ এলাকায়। তো হরমুজে কিন্তু ইরানের যে পার্লামেন্টের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন, তারা গতকাল বৈঠকে এক সিদ্ধান্ত নেয় যে এখন থেকে নিয়মিত সার্ভিস ফি দিয়েই ওইখানে চলাচল করতে হবে। এবং ইরানের সংবাদ সংস্থা সামা টিভির এক প্রতিবেদনে, না ইরানি বলাতে পাকিস্তানি সামা টিভি এই বিষয়টি জানিয়েছে। এবং এখানে বলা হয়েছে জ্বালানি, বিমান নিরাপত্তা সহ বিভিন্ন যে ওই সাগরে চলাচলের যে সার্ভিস, এই সার্ভিসের বিনিময়ে এই ফিটা নেওয়া হবে, এবং এটা দিতেই হবে এখন। আর এটা কোনো, এবং এটা ইরানি মুদ্রা বা অন্য ডলার বাদে অন্য যে কোনো মুদ্রা এটা পরিশোধ করা যাবে। মানে মূলত লড়াইটা এখন কিন্তু পেট্রো ডলার আর অন্যান্য মুদ্রার যে লড়াই, সেটা চলে গেছে, এবং সেটাই যত দিন যাবে আরো বাড়বে। আমরা দেখেছি গত 30 বছরে ডলারের ব্যবহার কমে 57% নেমে এসেছে। এটা হলো ইরানের সাথে যুদ্ধের আগের সমীকরণ। এখন হয়তো এটা আরো কমে যাবে, কারণ এই মুহূর্তে রাশিয়া, চীন, ভারত, পৃথিবীর অনেক দেশই এখন ডলারকে অ্যাভয়েড করে, ব্রিক্স এবং অন্যান্য চ্যানেলে কেউ কেউ স্বর্ণতেও এক্সচেঞ্জ করছে। তো ইউরোতেও করা হয় পাশে ডলার এখন আরেকটা। আর এর মধ্যে আরেকটা জিনিস, এই এত কিছুর মধ্যেও হরমুজের যেহেতু এখনো যুদ্ধ শুরু হচ্ছে না, খালি হুমকি ধামকির মধ্যে আছে, যখন একটু পজিটিভ থাকে তখন একটু তেলের দাম আসলে একটু হালকা ওঠানামা করে। তো আমরা গতকাল আজকেও দেখেছি যে 1% দাম কমেছে, সেটা $93.45 ব্রেন্ট ক্রুড। আর যেটা মার্কিন ক্রুড, সেটা $86.14, সেটাও 1% অল্প একটু বেশি কমেছে। তো এই 1% কমা, এটা একটা বিষয় আর কি। আর এইসব মানে যুদ্ধের কারণে কিন্তু আসলে ইরানি যে রিয়াল, সেইটারও একটু দরপতন হয়েছে। এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, ইরানের এখন আগে যুদ্ধের গত সপ্তাহে এটার দাম ছিল $18,65,000, এখন $1 মানে 7% দরপতন হয়েছে ইরানি মুদ্রার। তাতে এটা 20 লাখ রিয়াল ছাড়িয়েছে আর কি। তো ইরানে আসলে
ডলার আর ডলারটা তো রিয়াল, এভাবে হ্যাঁ, কাউন্ট তো করে না। এক তোমান, মানে ইরানে দুই ধরনের মুদ্রা আছে, একটা তোমান, হুম, একটা হলো রিয়াল। এক তোমান সমান 20 রিয়াল আর কি। আচ্ছা। হ্যাঁ, তো সেই হিসাবে 2 লাখ 20 লাখ রিয়াল মানে তো 2 লাখ তোমান আর কি। হুম। হ্যাঁ, তো এটা ইরানের স্বাভাবিক, মানে এই লাখ লাখ মুদ্রা দেখে আমাদের ইন্দোনেশিয়ায় একদিন, যেমন আমরা একদিন সকালে ইন্দোনেশিয়ার বাটাম এলাকায় গিয়েছিলাম, মানে সকালে নাস্তা করলাম, প্রায় 1.5 লাখ রুপিয়া লাগলো একেকজনের। হ্যাঁ, তো এইগুলা, এবং ওদের নোটই $1 লাখ, 1 লাখ রুপিয়ার নোট, 50,000 রুপিয়া, 2 লাখ, 5 লাখ নোট আছে। তো ইরানের ওই রিয়াল, ডলার, তোমানেরও এই ধরনের বড় বড় নোট আছে। এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আর মাসুদ পেজিশকিয়ান একটা বক্তব্য ছিল। হ্যাঁ, মাসুদ পেজেশকিয়ান একটা বক্তব্য দিয়েছে যে যুদ্ধ নিয়ে, এইটা গতকাল রোববার আরকি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশ করেছে। সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান নিয়ে বলছেন, না যুদ্ধ না শান্তি, এরকম অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এবং কূটনৈতিক আলোচনা এই মুহূর্তে একটি ভালো উপায়। তো ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরাও মনে করেন দেশের মর্যাদা ও প্রজ্ঞা জাতীয় স্বার্থের ভিত্তিতে এই সমঝোতা হলে সেইটা হতে পারে। কিন্তু সেইগুলা তো হবে না। মার্কিনিরা কতটুকু মানবে? কারণ অ্যাসোসিয়েট প্রেসের এপি আরকি বার্তা সংস্থা, তার উদ্ধৃতি অনুযায়ী প্রেসিডেন্ট বলছেন, "পুঁজি ও অর্থ ঝুঁকির ব্যাপারে অত্যন্ত আমরা সংবেদনশীল, এবং আমাদের দেশ থেকে এই ঝুঁকি দূর করতে হবে। এবং এই বর্তমান অবস্থা বজায় থাকলে বিনিয়োগ তো আসবে না।" আসবে এটা না। খুব স্বাভাবিক, বর্তমান অবস্থা আ বিনিয়োগ হলে। তো এখন আমেরিকানরাও কিন্তু ইরান নিয়ে পড়েছে একটা জটিল ত্রিশঙ্কু অবস্থায়। ত্রিশঙ্কু কি? তারা যুদ্ধ বন্ধও করতে পারছে না। যুদ্ধ বন্ধ করে তারা যদি চলে যায়, তার মানে তারা পরাজিত হলো, অফিসিয়ালি স্বীকার করে একদম সার্টিফাইড চলে গেল। আবার যুদ্ধ শুরু করতে পারছে না, কারণ যুদ্ধ শুরু করলে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ইরানের হাতে হয়েছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব অধঃপতিত হয়েছে, সেইটা বিশ্ববাসীর সামনে আরো প্রকট হয়ে সামনে ধরা দেবে, তাদের প্রচুর সেনা হতাহত হবে। আর ৩ নাম্বার, বর্তমান অবস্থায়ও যুদ্ধ ফেলে রাখতে পারছে না। কারণ এইভাবে চলতে থাকলে তো সারা বিশ্বের বাণিজ্য কলাপস করবে। কোলাপস করবে, রাইট। হ্যাঁ, যত কথাই যে যত ওস্তাদি করুক, জ্বালানি পাওয়ার না থাকলে, এবং ২ টা প্রণালী, হরমুজ, বাব আল মানদেব, ২ টা প্রায় অ্যা 35 to 40, 35% এর, জি। 35 to 40%। শুধু তো হ্যাঁ, তেল না, খাদ্যশস্য হ্যাঁ, থেকে শুরু করে নানান অনেক কিছু। ধরনের, এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন রকম আলোচনা চলবে না, এবং হরমুজ, মানে মার্কিনিরা এখান থেকে প্রত্যাহার না হলে কোন রকম আলোচনা চলবে না, এবং হরমুজ দিয়ে এবং বাব আল মানদেব দিয়েও কোন মার্কিন বা ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট কোন জাহাজ চলাচল করতে আচ্ছা, পারবে না। আমার প্রশ্ন যে ইরান যে বলছে এখন সার্ভিস ফি দিতে হবে। ধরেন এখন জাপান বা দক্ষিণ কোরিয়া বা যেকোনো দেশ হ্যাঁ। সার্ভিস ফিটা দিয়ে যদি যেতে চায়, তাহলে কি ইরান ছাড়বে এই মুহূর্তে নাকি? ইরান তো না, এই মুহূর্তে ইরান সেটাও আচ্ছা, ছাড়বে না। সেটাই। বলছে না, হরমুজ টোটাল বন্ধ থাকবে, কোন রকম আলোচনা না হইলে। সার্ভিস ফি দিয়ে হইলে এরপরে পরে চালু হবে। পরে কিন্তু যাবে। আমেরিকাকে ওই এখন যে এখানে নিষেধাজ্ঞাগুলো দিছে ওখান থেকে সরে যেতে হ্যাঁ, হবে, পুরো আন্তর্জাতিক জলসীমা থেকে। ওইখান থেকে রাইট। সরে যেতে হবে, এবং এইটার কার্যকর করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের জেনারেল আসিফ মুনির, জেনারেল তো না, উনি ফিল্ড ফিল্ড মার্শাল, মার্শাল হয়ে গেছে। আরোপিত উপাধি। সর্বোচ্চ। সেনাবাহিনী ওনাকে দেয়নি, উনি নিজেই এই উপাধি গ্রহণ করেছেন। তো উনি আজকে ইরানে আছেন। তো স্বাভাবিকভাবে উনি ইরানে গেছেন। ইরানিরা তো অতিথিকে স্বাগত জানায়, এবং স্বাভাবিকভাবে আমরা কি দেখি, প্রচলিত কূটনীতি চলতে হয়। কিন্তু এখানে প্রচলিত কূটনীতিকদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকদের বাদ দিয়ে, পররাষ্ট্রমন্ত্রীকে বাদ দিয়ে একজন সেনা প্রধান, প্রধানকে। ইনি এই কূটনীতিক আলোচনা চালাতে যাচ্ছেন। তার কারণ ২ টা। একটা হলো ট্রাম্পের উনি খুব পছন্দের। ট্রাম্প তাকে খুব আস্থাভাজন মনে করেন। আর হলো যে তিনি নিজেও তার, এবং ট্রাম্প এটা তাকে করতে দেন যে তার একটা অবস্থান পাকিস্তানে রাজনৈতিক নেতাদের চেয়ে উনার অবস্থান বেশি ভালো, এরকম বোঝাতে। অথচ আপনারা দেখেছেন গত বছর আন্দোলনের সময় কিন্তু সাধারণ জনগণ পাকিস্তানের এই আসিফ মুনিরের বাড়ির চারপাশের দেয়াল মেয়াল সব ভেঙে গুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, যদিও তখন তার পরিবার বাসায় ছিল না। তো ইরানিরা স্বাভাবিকভাবে এখন ইনি কি করবেন? মহসিন রেজাই এই মুহূর্তে ইরানের সবচেয়ে পাওয়ারফুল জি, জি। প্রতিরক্ষা। তো উনিও একজন জেনারেল, মেজর জেনারেল, তার সাথে গিয়ে হয়তো বৈঠক করবেন। ইরানের অন্যান্য সেনাবাহিনী এদের সাথে বৈঠক করবেন। পররাষ্ট্র এখানে কি মন্ত্রণালয়, মক্কা জোটের কোনো কথা হতে পারে? বলতেছি আচ্ছা। পররাষ্ট্রমন্ত্রী, জি। তারপরে যে স্পিকার বাকের কালিবাব, যাদের প্রকাশ্যে প্রেসিডেন্ট, জি, এদের সাথে জি। হয়তো ইনি কথা বলবেন। তো ইরানিরা কিন্তু ইরানিরা তো জানেন যে ইরানের ডিপ্লোমেসি খালি শোনা। ইরানিরা তাদেরটা শুনবে, শুইনা কি করবে কি করবে না সেটা তো ইরানিদের সিদ্ধান্ত নেয়াই আছে, ১। আর ২, যদি পজিটিভ কথাবার্তা হয়, ইনি তো আমেরিকানদের বার্তা নিয়ে হুম। নিয়ে গেছেন আরকি, ১।
তো তাহলে ইরানিরা স্বাভাবিকভাবে বলবে যে তোমার ইসলামাবাদ শহরেই তো আমরা চুক্তি একটা করে রাখছে। সমঝোতা করেছিলাম, তাহলে সেটা বাস্তবায়ন করো। তো ট্রাম্পের পক্ষে তো তখন আর সেটা, তখন এইটাও যৌক্তিক, তখন তো আসিফ মুনির আর বলতে পারবে না কিছু। তো এইটা বাস্তবায়ন করতে গেলে কি হবে, যে এই অঞ্চল থেকে অবরোধ প্রত্যাহার, সমস্ত সেনা প্রত্যাহার, তারপরে তার ফ্রিজকৃত টাকা দিতে হবে, ফ্রিজ করা টাকা যুদ্ধ দিতে বন্ধ হবে, করতে হবে। এবং সকল অবরোধ তুলে নিতে, মানে তার যে এম্বার্গো দিয়ে আছে 2500 বা আরো বেশি, এটা সংখ্যাটা একুরেট বোঝা যায় না, কেউ কেউ বলে 25,000, কেউ বলে যে 28,000। হ্যাঁ কোনটা। তো এগুলো উঠিয়ে নিতে হবে, এটা আমেরিকার জন্য খুবই কঠিন। তারপরে যে ইরানের যেসব সহযোগী এলাকা আছে, জি। লেবানন, ফিলিস্তিনের মিশর সীমান্তবর্তী এলাকা, ইয়েমেন, এই সব এলাকায় আমেরিকানদের যুদ্ধ বন্ধ করতে হবে। তো ট্রাম্প কিন্তু যথারীতি আবারও হতাশ হবে, হ্যাঁ, হতাশ হয়ে আবার দাবি করবে যে ইরানও আমার, হরমুজ না শুধু ইরানও আমার। তো এখন দেখা যাক এটা কি হয়। আবার একই সাথে আসিফ মুনির যেহেতু তারা নতুন জোট করেছেন একটা মক্কা ডিক্লারেশন দিয়ে, সেই জোটের যেহেতু গতকাল আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে, হয়তো আসিফ মুনির সেটা নিয়েও আলোচনা করবেন। কিন্তু এই সব জোট ওই অঞ্চলে কতটুকু বাস্তবে সফল হবে এটা নিয়েও সংশয়। তার কারণ আপনি জানেন যে 1950 সালে কমিউনিজমকে ঠেকানোর জন্য আপনার পাকিস্তান, তুরস্ক, ইরাক, ইরান এবং যুক্তরাজ্য মিলে কিন্তু আরেকটা জোট করা হয়েছিল, সেটার নাম ছিল বাগদাদ প্যাক্ট। এখন যেমন মক্কা প্যাক্ট, তখন বাগদাদ প্যাক্ট। তো সেটা কিন্তু 15 বছরের মধ্যেই দেখা গেছিল যে তাদের অবস্থা খুব বেশি জুৎসই ছিল না। এবং 71 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখনও কিন্তু এই জোট ছিল, কিন্তু সেই জোট তখন এখানে কিন্তু আসলে অ্যাক্টিভ হতে পারে। পাকিস্তান, ব্রিটেন দুইটাই কিন্তু এই জোটের একটা স্পেশাল পার্ট ছিল। এবং সেই সময়ও কিন্তু ইরানের সাথে পাকিস্তানের খুব সুসম্পর্ক ছিল, ব্রিটেনের খুব সুসম্পর্ক ছিল, রেজা শাহ পাহলভি। কারণ তো তারা কিন্তু পাকিস্তানকে রক্ষায় তখনও এগিয়ে আসতে পারেনি। তো আসলে ইতিহাস, ভূগোল আর অর্থনীতি, কূটনীতির কিন্তু মৌল উপাদান। হ্যাঁ, আপনি এগুলো ইতিহাস খেয়াল রাখতে হবে। তো এখন এই অবস্থায় টার্কির বেসগুলো আক্রান্ত হচ্ছে, টার্কি কিন্তু কিছুই করতে পারতেছে না, অন্যরাও কিছু করতে পারতেছে না, আইনের ফাঁক দিয়ে, মানে এদের তৈরি করে, যদিও ইসরায়েল আইন মানে না, তারপরেও ইসরায়েল বলতেছে আমি আইনের ফাঁক দিয়ে আলোচনা করছি। আবার এইদিকে দেখেন যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু পাকিস্তান সফরে এসেছে, মানে অদ্ভুত সমীকরণগুলো, পাকিস্তানের মাধ্যমে সে ইরানের সাথে যোগাযোগ করতে চাইছে, আবার কিন্তু সেই লোকই বলতেছে যে ইসরায়েলের সাথে আমাদের যে সম্পর্ক স্বাভাবিক করছি আমরা, এবং ইসরায়েলের যে মোসাদের চিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সিরিয়ার যে জোলানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে কিভাবে, এবং এটার পেছনে আবার কলকাঠি নাড়ছে মার্কিনীরা। তো সেইখানে বলতেছে সিরিয়ার পক্ষ থেকে খুব শিগগিরই আমরা ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হচ্ছি, এবং আমরা কূটনীতির হাত বাড়িয়ে দিচ্ছি, ইসরায়েল কি করে। তার মানে এই যে দেখতেছেন একটা অদ্ভুত, একদিকে সে ইসরায়েলের সাথেও থাকবে, আবার পাকিস্তানের সাথে আসবে, আবার ইরানের সাথে আসবে, হ্যাঁ। তো এইরকম মানে দুই দিকে সে মুভমেন্ট করতেছে, এগুলোতে কি হবে সেটা তো বলা মুশকিল। আর এদিকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দূত সৌদি আরবে ছিল, সাবেক দূত, তার নাম হলো চ্যাস ফ্রিম্যান, তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন ইসরায়েলকে উদ্দেশ্য করে, যে ইসরায়েলের দীর্ঘমেয়াদী টিকে থাকার কোনো কৌশল নেই। তারা মনে করে যে বন্দুকের নল দিয়ে আমি যেদিকে খুশি গুলি করা শুরু করলাম, এতেই আমি টিকে যাব। হ্যাঁ, তো ইসরায়েলের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর অপরপক্ষে যে ইরানের যে একটা বাহিনী আছে, সেটার জেনারেল কায়ানি, ফিলিস্তিন বিষয়ক বাহিনী আর কি এটা, তো জেনারেল কায়ানি কিন্তু বলেছেন যে ফিলিস্তিনিরা আর আগের মতো নেই, ফিলিস্তিনের যে কোনো সময়ের তুলনায় আরো জীবন্ত, এবং ফিলিস্তিনকে চূড়ান্ত বাস্তবায়নের কাছাকাছি। তার মানে ফিলিস্তিনের স্বাধীনতার কথাই উনি বলছেন, এবং এই অঞ্চল থেকে ইসরায়েলিদের হটে দেওয়ার বিষয় বলছেন। আর এই যুদ্ধের মাঝেই আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে সে দেশেরই একটি সংবাদ মাধ্যম, ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম, সংবাদ মাধ্যম না, ওয়েবসাইট আর কি, তারা জানিয়েছে যে মার্কিন 774 জন মার্কিন সেনা হতাহত হয়েছে, এর মধ্যে 18 জনকে তারা নিহত দেখেছে, আর 756 জন আহত। খুব এই তথ্য কিন্তু আমেরিকানরা এতদিন দেয়নি, কয়েক মাস পরে এটা দিল। তো এইটা হয়তো তাদের সরকারি তথ্যের ডাটা,
বাস্তবে হয়তো তারা আরো বেশি বেশি। হতাহত হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আতিফ ভাই। আপনি খুব সুন্দর করে প্রতিটা বিষয় আজকে দর্শকদের বুঝিয়ে দিয়েছেন। তারপরেও যদি দর্শক শ্রোতা কোনো একটা সেগমেন্ট আপনাদের মনের মতো নাও হতে পারে, আপনারা লিখবেন আমাকে। আমরা সেভাবে আবার সেই সাবজেক্টটা আতিক ভাই সেটা বর্ণনা করে দিবে। আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করেন সেটাও লিখে পাঠান। আন্তর্জাতিক যেকোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে ইমেইল করেন, আমাদের কমেন্টে জানান। আমরা চেষ্টা করব সেই বিষয়ে কথা বলার জন্য। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া কিছু নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।